বা এনসিপির একটা উইশফুল থিংকিং নাকি বাস্তবতা আসলে তেমনটাই দাবি করছে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন সহ-আলোচক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এটা অবশ্যই তার ব্যক্তিগত মন্তব্য, কারণ এই ব্যাপারে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয় নাই। মানে ডক্টর ইউনূসকে প্রথমত 5 বছর দেখতে চাওয়া, তারপর আবার একটা নির্বাচিত সরকারের প্রধান হিসেবে 5 বছর দেখতে চাওয়া, এটা আমাদের দলের অবস্থান এরকম না। আমরা গণ-অভ্যুত্থানের পরে রাজনীতিটাকে এইভাবে ভাবছি না। তো উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এবং সেটা একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট আসলে সবসময় একটা তাৎক্ষণিক ভাবনারই একটা বহিঃপ্রকাশ। সুতরাং এটাকে আমি খুব বেশি আমাদের দলের মন্তব্যতে এটা নয়ই, এটা খুব বেশি দায়িত্বশীল মন্তব্য হিসেবে আমরা দেখতে চাইবো না। তবে আপনার এখানে স্ক্রলে আমি যেটা দেখছিলাম, এখানেও একটু আমাদের বক্তব্যকে একটু ভুলভাবে পেশ করা হচ্ছে। আমরা কিন্তু বলি নাই যে দীর্ঘদিন ডক্টর ইউনূস সাহেবকে রাখতে হবে, এইভাবে কোনো কথা কখনোই আমরা বলি নাই। আমরা বলেছি যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন, বিএনপির তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে। আমরা বলেছি যে অলরেডি রোডম্যাপ দেওয়া হয়েছে, আমরা মনে করি সেটা হচ্ছে আপনার ডিসেম্বর টু জুন যেটা বলেছেন এটাই রোডম্যাপ। এর বাকি থাকে শুধু হচ্ছে আপনার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, তফসিলের মধ্যে যেটা হবে। তাহলে এই সময়ের মধ্যে আমরা আসলে সংস্কারের রোডম্যাপ দেখতে চেয়েছি, মানে পরিষ্কার করতে চেয়েছি যে আপনি যে সকল এই যে এতগুলো ঐক্যমত্য কমিশনকে আপনি কাজ করালেন, সেগুলো থেকে আবার জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, তারা দলগুলোর সাথে কথাবার্তা বলছে, প্রত্যেকটা দল তাদের মতামত রাখছে, এইগুলোর মধ্য দিয়ে একটা সংস্কারের রোডম্যাপ জুলাই চার্টারের কথা হয়েছে। এগুলো হলে তারপর আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা এই সময়ের মধ্যে দেওয়া সম্ভব। আমরা মনে করি যে সময়টা প্রধান উপদেষ্টা নানা সময় কিন্তু বলেছেন, তার মধ্য দিয়ে সংস্কারটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া সম্ভব। এটা হচ্ছে আমাদের দলীয় অবস্থান। তবে আমাদের একটা জিনিস আমাদের খুব স্ট্রং বিরোধিতা আছে, সেটা হচ্ছে যে নির্বাচন দিতে হবে অমুক সময়ের মধ্যেই, ধরা যাক ডিসেম্বরের মধ্যেই। এজন্য সংস্কার কি হলো না এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমরা নির্বাচনের দিকে চলে যাব। আমরা শুধু এটার বিরোধিতা করেছি যে নির্বাচনটাকে যেন আমরা প্রধান করে সংস্কারটাকে পিছিয়ে না দিই বা সংস্কারটাকে সাইডলাইনে না ফেলি। আমরা বলেছি যে সংস্কারের অনিবার্য ফলাফল হচ্ছে নির্বাচন। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা রাজনৈতিক ইতিহাস, নির্বাচন আসা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। বাংলাদেশে অন্য কিছু হবে না, এটা মিশন না, এটা টিউনিশিয়া না, এখানে নির্বাচন আসবেই। কিন্তু নির্বাচনটাকেই যদি আপনি কেন্দ্রীয় আলোচনায় পরিণত করেন, যেটা ধরুন গত 7-8 মাস যাবৎ মিডিয়ায় টকশোতে নির্বাচনই হচ্ছে প্রধান এজেন্ডা, অন্য কোনো কিন্তু একটা আলোচনা কিন্তু গণহত্যার বিচার নিয়ে হয় নাই, একটা আলোচনা কিন্তু রিকনসিলিয়েশন নিয়ে হয় নাই, অন্য কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। নির্বাচন বিচার নিয়ে তো হয়েছে, না, খুব বেশি হয় না আপা, যাই হোক খুব বেশি হয় না। আমি কমপ্লেইন করছি না, আমি বলছি আমরা পুরো জিনিসটাকে একেবারে নির্বাচন সেন্ট্রিক করে ফেলেছি। আমরা শুধু এটার বিরোধিতা করছি, এর মানে এই না যে আমরা নির্বাচন বিরোধী। আমাদের খুব সুস্পষ্ট অবস্থান আছে, যেমন আপনি দেখেছেন এবার ঈদে আমাদের বিভিন্ন নেতারা তাদের অনেক সম্ভাব্য যে সমস্ত আসন হতে পারে সেখানে তারা জনসংযোগ করেছেন, মানুষের কাছে যাচ্ছেন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ। আমরা তো জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থেকে যেতে পারতাম এবং সেখান থেকে আমরা নানা কথাবার্তা বলতে পারতাম। আমরা একটা দল করেছি মানেই হচ্ছে আমরা পাওয়ারকে কন্টেস্ট করতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চাই। স্যার, আপনারা যে দাবিগুলোর কথা বলছেন, অর্থাৎ আপনি বলেছেন যে সংস্কার করে আপনারা নির্বাচন চাইছেন, আপনি কি মনে করছেন সেই দাবিগুলো আসলে জুনের মধ্যে শেষ করা সম্ভব? কোন জুন? ডিসেম্বর থেকে জুন, যেটা কি আপনারা বলছেন যে ইতিমধ্যে সেটাই আসলে নির্বাচনী রোডম্যাপ। যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই সম্ভব এই সময়ের মধ্যে, এবং এর আগেও সম্ভব হতে পারে। কারণ খুব বেশি জিনিস তো নয়, আপনাকে খুব যেমন ধরুন বিএনপি, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা কমিশনের প্রস্তাবের বেশিরভাগ প্রস্তাবের সাথে তারা নিজেরাই বলছে যে তারা একমত। প্রায় তারা বলছে যে 90% মতামতের সাথে আমরা একমত। সংবিধান এবং নির্বাচন প্রশ্নে কতগুলো জিনিসের পদ্ধতিগত দিক নিয়ে আমাদের মধ্যে দ্বিমত আছে বিএনপির সাথে আমাদের কিংবা অন্যান্যদের। তাহলে যদি এই হয় অবস্থা, তাহলে আপনার ফান্ডামেন্টাল দ্বিমত কোন জায়গাগুলো, এগুলো তো খুব সীমিত, সেগুলো নিয়ে আলোচনা করে বাকি সংস্কারগুলোতে এই সরকার করে ফেলতে পারে। এবং আপনি দেখেছেন যে তারা কিন্তু অনেকগুলো অপশন দিয়েছে যে কীভাবে সংস্কার করা যাবে। তার মধ্যে একটা আছে যে নির্বাচনের আগে অধ্যাদেশের মধ্য দিয়ে। তা আমরা মনে করি অনেকগুলো সংস্কার আমরা বলেছি, আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে গেছি তখন আমরা বলেছি যে সকল সংস্কার সংবিধান সম্পর্কিত নয়, সেই সংস্কারগুলো এই সরকারই অধ্যাদেশের মধ্যে দিয়ে করতে পারে, যেটা পরবর্তী নির্বাচিত সরকার সেদিন আগেই কমিট করা থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল যে তারা সেই অধ্যাদেশকে পরবর্তীতে আইনি বৈধতা দেবে। ঠিক আছে, মানে সংসদের মধ্য দিয়ে বা গণপরিষদ যেভাবেই হোক। তো এইটা হচ্ছে আমাদের বক্তব্য। অর্থাৎ আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা এটাই বাংলাদেশের মূল, যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে থেকে যায়, এমনকি যখন নির্বাচিত সরকার থাকে তখনও থাকে, নির্বাচিত সরকারের মধ্য দিয়ে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার নাই, এবং আপনার নির্বাচিত সরকারের মধ্য দিয়ে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশ ইতিহাস যদি আপনি বারবার দেখেন, কোনো সরকারকে
নেগেটিভ অর্থে কু, পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান কিংবা গণ আন্দোলন করা ছাড়া ক্ষমতা থেকে নামানো যাচ্ছে না এখানে বাংলাদেশে। 53 বছরের এই হচ্ছে ইতিহাস। আমরা বলছি এটা করলে আপনি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারটা হবে, নির্বাচনের মধ্যে কখনোই আপনি নির্বাচন বানচাল করতে পারবেন না, এই জন্য সংস্কারটা দরকার। এই যে সংস্কারের জায়গাগুলোতে বিএনপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব বাড়ছে। হেলেন জরিন খান, আমি একটু আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলেন সারওয়ার তুষার, দ্বিমতের ইস্যুগুলো আসলে খুব কম, 90% ইস্যুতেই দেখা গেছে আপনারা এক জায়গাতে আছেন, কিন্তু যে ইস্যুগুলোতে আপনাদের দ্বিমত আছে সেগুলো নিয়ে আসলে দূরত্ব কিন্তু দিন দিন বাড়ছে এবং সেটি খুব স্পষ্ট হচ্ছে। তাহলে আসলে এই যে সংবিধান পরিবর্তন কিংবা নির্বাচন ইস্যু নিয়ে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় দীর্ঘদিন থাকার ইস্যুগুলো আসলে মিটবে কি করে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ও সত্যি কথা বলতে হ্যাঁ, আমার মনে হয় যে যে বিষয়গুলো নিয়ে, সংস্কারের বিষয়গুলো নিয়ে দলগুলো খুব কাছাকাছি, তারপরেও আমাদের মধ্যে এটাই তো গণতান্ত্রিক বিউটি, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য যে ধরেন ভিন্ন মত থাকবে কিন্তু ভিন্ন মত ধারণ করার ক্ষমতা থাকবে এবং ভিন্ন মতগুলো কখনো কখনো আলোচনার টেবিলে এনে সেগুলো সমস্যার সমাধান করতে হবে। তবে হয় কি, দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তো বাংলাদেশের যেটা আমরা বুঝতে পারি বিরোধী মানে একটা বড় দল হিসাবে, যেহেতু বিএনপি একটি বড় দল এবং বিএনপি অনেকবার নির্বাচন করেছে, অনেকবার নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে এবং বিরোধী দলও দীর্ঘদিন থেকেছে। এখন বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির একদম পাড়া মহল্লায় প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত বিএনপি কিন্তু কাজ করে যাচ্ছে। তাড়াহুড়োটাও কি বেশি? বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে তাড়াহুড়া না। দেখেন সত্যি কথা যেটা বলতে সেটা হলো যে যেহেতু একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে আমরা ছিলাম, এখনও কিন্তু ফ্যাসিস্ট চরিত্রগুলো আমরা দেখতে পাই। এই যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা, তিনি নোবেল লরিয়েট, তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তাকে প্রধান উপদেষ্টা হবার ব্যাপারে এই ফ্যাসিস্টের বিপক্ষে যতগুলা দল ছিল প্রত্যেকেই, এবং ধরেন বিএনপিও এখানে মানে আমি মনে বিএনপিও বলে থাকে যে আমাদেরই আন্দোলনের ফসল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে তো কোনো দলেরই কোনো দ্বিমত ছিল না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে এই 8 মার্চ যে রাষ্ট্র পরিচালনা করছে সেই জায়গায় সব দল মত নির্বিশেষে কিন্তু তাকে সহযোগিতা করে যাচ্ছে। তো সে এখন কেন প্রশ্ন আসবে যে তাকে 5 বছর থাকতে হবে? তার মানে কি, আমরা দেখি যে বিগত 17 বছর বিশেষ করে আমরা ফ্যাসিস্ট রেজিমের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা যেভাবে মানে অবৈধভাবে ক্ষমতায় ছিল, জোর করে নির্বাচনগুলো করেছিল, তারপরে তার কাছে যখন প্রশ্ন করা হতো যে নির্বাচন একটা ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন কেন হচ্ছে না, বলে যে ইলেকশন হলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তারপর আবার বলছে যে বিএনপি তো আন্দোলন করতে পারছে না। এখনও কিন্তু আমরা কখনো কখনো আমরা এই যে বিভিন্ন দলের পক্ষ থেকে এই ধরনের কথা শুনি যে বিএনপি তো আর এই এক মাসের মধ্যে বা এই মাসের শেষের দিকে আপনারা রাজপথে নামার একদম। দেখুন বিএনপি তো রাজপথেই আছে, বিএনপি তো আর ক্ষমতায় নেই। যদিও বিএনপি এই উপদেষ্টা মণ্ডলী যারা হয়েছে, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করছে, কিন্তু বিএনপি তো বিপক্ষেই আছে। যদিও ধরেন এনসিপির কথা আমরা বলতে পারি যে তাদের 2 জন সরকারে আছে, তারা মানে নতুন দল হিসেবে তারা এনসিপিতে মানে যোগ দেননি, কিন্তু তারা তো এটাও বলছে যে যখন তারা প্রয়োজন বোধ করবে তারা মানে ওখান থেকে সরে গিয়ে এসে এনসিপিতে। তো এটা অনেকটা হয়ে গেল না এরকম যে জাতীয় পার্টির মতো, যেমন আমরা জাতীয় পার্টিকে দেখতাম তারা সরকারেরও মানে দেখা যেত যে মন্ত্রী হতো আবার বিরোধী দলেও থাকতো। তো আমরা এনসিপির চরিত্রটা কিন্তু এইটা এখনও দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো আমার মনে হয় কি স্পষ্ট হওয়া দরকার, এবং এই জন্য যেটা দরকার হয় যে আমরা তো বিএনপি সবসময় আপনি জানেন যে বিগত 17 বছর বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং এই ইলেকশনের মধ্যে দিয়েই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে। অর্থাৎ বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এবং এই জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণই নির্ধারণ করবে কে 5 বছর থাকবে, কে 3 বছর থাকবে, কে 10 বছর থাকবে, এটা জনগণ নির্ধারণ করবে। অর্থাৎ আমরা বলতে চাই এই যে যারা 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যদিও বিশ্বাস করি না, কারণ তিনি যে পর্যায়ের নেতা কিংবা যে পর্যায়ের ব্যক্তিত্ব,
তিনি কখনো এই ধরনের মানে এই ধরনের প্ররোচনায় কিংবা এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে তিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। তারপর আমি বলতে চাই যে এই কথাগুলা মানে আশাটাই হচ্ছে অনেকটা মনে হয় যে এখন আমরা ফ্যাসিজমের মধ্যেই আছি, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এই বের হয়ে আসার জন্যই বিএনপির পক্ষ থেকে কিন্তু যেটা আমরা বলছি যে একটা দেখেন এই যে যেটা বলা হলো যে সব দলগুলা কিন্তু খুব কাছাকাছি সংস্কারের বিষয়গুলোতে, এই ইস্যুগুলা আমার মনে হয় অনেকটা দূরে চলে যাবে যদি একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়। হ্যাঁ, এখানে তুষার যেটা বললেন যে রোডম্যাপ একটা দেওয়া হয়, এই জায়গাটাতে আমি আসবো আপনার কাছে। আমি তুষারউদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে আসতে চাই যে রোডম্যাপের জায়গাটির কথা সারোয়ার তুষার বলেছেন যে এনসিপি তারা দাবি করছে যে রোডম্যাপ আসলে দেওয়া হয়েছে, যেহেতু বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয় এবং যদি আসলে যেই উইশফুল থিংকিং শব্দটি আমি ব্যবহার করতে চাই, যে কথা আসলে সাদিক আলম বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কিভাবে প্রধানমন্ত্রী হতে পারেন সেটি নিয়েও তো নানা মতবাদ আছে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক দুজন ভালো আলোচনা করেন, ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে আলোচনাটি আসছে প্রফেসর ইউনূসের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকার যে বিষয়টা, এটি একজন আলোচনা করেছেন, এটি এনসিপির পক্ষ থেকে বলাই হয়েছে, এটি কোনো তাদের দলীয় বক্তব্য নয়। আর এই বিষয়টা আমি মনে করি প্রাসঙ্গিক না। যেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে 15 বছরের যে সংগ্রাম, আমাদের যে আন্দোলন ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই আন্দোলনের সময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরব, একই সাথে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকেও আমরা পরিহার করে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করব, সে লড়াইটা আমাদের ছিল। মোটা দাগে 1.5 দশকের এই সংগ্রামে একটি সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ একটা নির্বাচনের দাবিটাই সামনে চলে আসছে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এত বড় যে হত্যাকাণ্ড, এত মানুষের আত্মদান, এর মধ্য দিয়ে যে জাতির সামনে যে আরও কিছু যুক্ত হলে এই বিষয়টাকে আমরা কতটা বিবেচনায় নিতে পারছি, সেটি হচ্ছে যে শুধু একটি নির্বাচনী বন্দোবস্ত নয়, এর সাথে যে নির্বাচনী বন্দোবস্ত অতীতে আমরা চেষ্টা করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করতে পারিনি। অতীতে গণতান্ত্রিক এই নির্বাচনী বন্দোবস্ত আমরা বহুবার আমরা এটি প্র্যাকটিস করেছি। আমরা 4 বার অন্তত স্বাধীন বাংলাদেশে বলা যাবে যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের মাত্রা আমরা পার করেছি। কিন্তু প্রত্যেকটি সরকারেই তার বিদায় লগ্নে কিন্তু একটা ফ্যাসিবাদের তকমানিয়া তাকে বিদায় নিতে হয়েছে। শেখ হাসিনা যেটি বিদায় নিলেন, তাহলে শুধু নির্বাচনী বন্দোবস্তের ভিতরে জাতির আকাঙ্ক্ষাকে আটকে রাখার যে প্রক্রিয়া বা যে চিন্তা, সেটির সাথে আমাদের দ্বিমত। আমরা বলতে চাচ্ছি যে এই ফ্যাসিজম তৈরি করবার যে কারখানাটা, যে তৈরি ক্ষমতা কাঠামো, এই রাষ্ট্রযন্ত্রের যে ক্ষমতা বিন্যাস, এই জায়গাটা পরিবর্তন করতে হবে। এখন এই প্রশ্নে কিন্তু সংস্কারের যে প্রশ্নটি আসছে, এই প্রশ্নে কিন্তু উনি তুষার কেউই কিন্তু দ্বিমত করছি না। এবং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যারা গ্রহণ করেছি, সকলেই মিলিয়ে আমরা মনে করছি আমরা এই সংস্কারগুলো চাই। এবং সেই সংস্কারটা কীভাবে চাই, সেটাও ন্যূনতম সমস্ত রাজনৈতিক মহল, স্টেক হোল্ডাররা যেসব বিষয়ে একমত হবে সেগুলো কিন্তু ন্যূনতমর কথা। আমি কথা শেষ করছি। আপনি এনসিপি তার দলের পক্ষ থেকে দাবি, আমার দলের পক্ষ থেকে দাবি এনসিপি থেকেও লম্বা আছে, কিন্তু আমি সেটা চাইলেও তো হবে না। আমার সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডাররা যে সমস্ত প্রশ্ন ঐক্যমত্য পোষণ করবে, সেই প্রশ্নগুলো সংস্কারের মীমাংসাটা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে এই মীমাংসাটা কীভাবে করব। এই বিষয়ে বিএনপির সাথে যেই বক্তব্যের পার্থক্যটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, বিএনপি বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সমস্ত ফয়সালার কেন্দ্রবিন্দু। আমরা বা অনেকেই বলতে চাই, যে আমার দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা মনে করি যেই সমস্ত সংস্কার সংবিধান বিষয়ক নয়, এটা আগেও বলেছি, আমরা সংবিধানের রিফর্মসের সাথে জড়িত নয়, যেগুলো আইন বিধিবিধান করবার বিষয় আছে যে সমস্ত জায়গায়, সেগুলো আমরা যেটা কমিশনেও জমা দিয়েছি, সেগুলো অধ্যাদেশের মধ্যেও করা সম্ভব। আর যে সমস্ত সংস্কারগুলা সংবিধান সম্পর্কিত, যেগুলা আগামী পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে, রিফর্ম করতে পারে, আমরা মনে করি না। আমরা মনে করি সংবিধান পরিবর্তনের পক্ষে কি আছেন আপনারা? আমি বলছি পুরো সংবিধানের কথা বলছি না, আমরা পুরো সংবিধানের প্রশ্ন তুলছি না। এই কারণেই আমরা মনে করি যে এটি আরও ব্যাপক বিষয়, আরও বড় বিষয়। কিন্তু যেই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, যে ক্ষমতা কাঠামোর ভিতরে যে শয়তান বা ভূত লুকিয়ে আছে, সেখান থেকে বের করার জন্য উপায়টা বের করতে হবে। সেটি করবার ক্ষেত্রে আমরা
যেমন আমরা মনে করছি যে আমরা গণভোটের মধ্য দিয়ে এই সংবিধান সংস্কারটা হয়ে যাওয়া উচিত, জি। অথবা সংবিধান সংস্কার সভা নির্বাচনের মধ্য দিয়ে হয়ে যাওয়া উচিত। কথাটা এই জন্য বলছি, আপনি একটা নির্বাচিত সরকারকে নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর একটা আলাপ আছে। অনেকে আলাপ করছেন যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা সাস্টেইনেবল করতে পারি, আমি শেষ করছি, সাস্টেইনেবল করতে পারি, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরলে আস্তে আস্তে আমরা সংস্কারগুলো করতে পারবো। কিন্তু অতীত আমাদেরকে সেই উদাহরণ দেয় না। সেই জন্য আমরা বলছি যে যে সুযোগটা তৈরি হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করে নিশ্চয়ই। এইগুলো করা যে উচিত। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কত মেয়াদে কতক্ষণ থাকবেন সে বিষয়টা তখনই প্রাসঙ্গিক হবে যতক্ষণ পর্যন্ত সংস্কারের প্রশ্নে আমরা আস্থা রাখতে চাইবো জি, এবং উনি জি, ঠিকভাবে সুজয় সংস্কারের আসবো পথে আপনার এগোচ্ছে, কাছে। জি, এটি যে আমরা বিশ্বাস গণতান্ত্রিক করতে ধারায় চাইবো। আমরা ফিরে যেতে চাইছি, সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন যেমন জরুরি তেমনি ফ্যাসিবাদের সেই চরিত্র থেকে বেরিয়ে আসা জরুরি। বিএনপি এবং এনসিপির মধ্যে যে দূরত্ব বাড়ছে সেখানে অভিযোগের পাল্লাটাও খানিকটা ভারী হচ্ছে। সেই অভিযোগের জায়গাটিতে আমি আসবো, তবে একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিকত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 প্রাথমিকত রাজকাহনে। সারওয়ার তুষার, নানান কারণে বিএনপি এবং এনসিপির মধ্যে এক ধরনের দূরত্ব বাড়ছে, যদিও আপনারা দাবি করছেন যে বিভিন্ন বেশিরভাগ ইস্যুতে আসলে আপনারা একমত আছেন। ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাওয়া কিংবা নির্বাচন ইস্যুকে ঘিরে আপনাদের দুজন প্রতিনিধি সরকারে আছেন, সেই প্রসঙ্গ তুলে হেরেঞ্জাইন খান যে অভিযোগ করেছেন যে আপনাদের যে রাজনৈতিক দলের যে চরিত্র সেটি অনেকটাই জাতীয় পার্টির সাথে মিলে যাচ্ছে। এটা খুবই, আমি বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত করে বলি যে এটা খুব দায়িত্বশীল মন্তব্য না জাতীয় পার্টির সাথে তুলনা করা। জাতীয় পার্টির ইতিহাস তো আমরা জানি, জাতীয় পার্টির একজন লোক সরকারে আছে, তারা বিরোধী দল আছে এবং এটা একটা মানে গৃহপালিত বিরোধী দল। এনসিপি কি সে ধরনের কিছু? এনসিপি একটা গণঅভ্যুত্থানের মধ্যে তৈরি হওয়া জিনিস, এবং যে দুজনের কথা বলা হচ্ছে তারা কি এনসিপির ইভেন সদস্য? তারা ছাত্রনেতা হিসেবে সেখানে গেছেন এবং তারা আসলে আমাদের প্রতিনিধি হিসেবে যান নাই। এটা কিন্তু ভুল হচ্ছে এভাবে বলাটা। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ওখানে গেছেন। এই সরকার যদি তারা না থাকেন, এই ছাত্রনেতারা না থাকেন, ছাত্রনেতারা যদি এই সরকারকে লেজিটিমেসি না দেন, তাহলে এই সরকারের লেজিটিমেসি কোথায়? এটা তো ইলেকশনের মধ্যে দিয়ে আসা সরকার না। এমনিতেই তো বিএনপি বারবার এই সরকারকে অনির্বাচিত সরকার বলছে, এবং এটাও আমি মনে করি একটা খুবই গুরুতর ফান্ডামেন্টাল কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব থেকে এটা ঘটছে। যখন এই সরকারকে আপনি অনির্বাচিত সরকার বলছেন, এটা অনির্বাচিত সরকার বললে আমরা বুঝি 111-এর ধরনের সরকার, যারা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে। এই সরকারের ব্যাপারে হাইকোর্টের আদেশ কি? হাইকোর্টের আদেশ হচ্ছে এই সরকার 106 কনস্টিটিউশনের 106, শুধু সেটা না, এবং পরিষ্কারভাবে হাইকোর্টের আদেশে বলা হয়েছে যে জনগণের ইচ্ছা দ্বারা মনোনীত এই সরকার। ঠিক আছে, সুতরাং এই সরকারকে অনির্বাচিত সরকার বলা যায় না। যারা অনির্বাচিত সরকার বলছে তারা এটা ঠিক কথা বলছে না। জাতীয় পার্টির সাথে তুলনা আমি ওর কথাতে আর ঢুকবো না, কারণ এটা খুব মানে আমলে নেওয়ার মতো মন্তব্য না, এবং রেসপন্স করার মানে এটাতে খুব একটা বেশি কিছু নাই। বিএনপির সাথে আমাদের কতগুলো আমরা বলেছি যে বেশিরভাগ জিনিসেই তারা আমরা একমত, কিন্তু একটা জিনিস খুব ফান্ডামেন্টাল পার্থক্য আছে। যে সমস্ত সংস্কারে বিএনপি একমত হয়েছে, এই একটা সংস্কারও টিকিয়ে রাখা যাবে না যদি আপনি সংবিধানের যেটার কথা ভাই বলছেন, যে সংবিধানের এক ব্যক্তিকেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে, এই যে ধরুন আপনি বিচার বিভাগের সংস্কারের সাথে একমত হলেন, আপনি দুদকের সংস্কারের সাথে একমত হলেন, এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ কে দেবে? যদি সেটাতে বাংলাদেশের প্রধান নির্বাহীর হস্তক্ষেপ থাকে, যেটা বাংলাদেশে এখন কনস্টিটিউশনে আছে, তাহলে এই একটা সংস্কারের কোনো কাজে আসবে না। সুতরাং ওইটাই হচ্ছে প্রাণভোমরা, বাংলাদেশে ফ্যাসিবাদ বলেন, স্বৈরতন্ত্র বলেন, তার প্রাণভোমরা হচ্ছে ওই সংবিধানের মধ্যে। এই কারণে আমরা বলেছি সংবিধান পরিবর্তন করতে হবে, এবং সংবিধান পরিবর্তন করে এটাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের একটা প্রস্তাব এসেছে, যেটার মানে হচ্ছে আপনি আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ হবে প্রধানমন্ত্রী দেবেন না, কিংবা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দেবেন না, দেবে ওই সাংবিধানিক কাউন্সিল। না, একটু শেষ করি, একটা সেকেন্ড। পরিবর্তনের পর নির্বাচন চাইছেন না, একটা সেকেন্ড, এটা একটু শেষ করি, তারপর আমি বলছি যে তাহলে তখন কি হবে? আপনি যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মানে আপনার ইনস্টিটিউশন, রাষ্ট্রটাকে ধরে রাখে যে সকল প্রতিষ্ঠান, এটা যদি আপনি প্রধান নির্বাহীর হস্তক্ষেপ কিংবা সরকারি দলের হস্তক্ষেপের বাইরে আনতে পারেন, তখন রাষ্ট্র স্বাধীনভাবে অ্যাক্ট করতে শুরু করবে। এটাই হচ্ছে মূল সংস্কারের মূল প্রশ্ন। কিন্তু এটাকে পাশ কাটিয়ে অন্য কোনো সংস্কার কোনো কাজে আসবে না। এটা আপনি অধ্যাদেশ দিয়ে করেন আর যেভাবেই করেন, ঠিক আছে? এখন আসছে যে সংস্কারটা কিভাবে হবে সেই প্রশ্নে। সংস্কারটা কি ইলেকশনের পরে হবে না আগে হবে? দেখেন, ইলেকশন মানে হচ্ছে আমরা 4টা প্রতিযোগী দল, প্রত্যেকেরই ম্যানিফেস্টো আছে। এই ম্যানিফেস্টো আমরা জনগণের সামনে দিয়েছি, তারপর আপনি নির্বাচনের মধ্যে দিয়ে যে জিতে এসেছে সে কিন্তু তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। আর ওয়ারেজ এখন যে সংস্কারের কথা এসছে, এটা হচ্ছে একটা ন্যাশনাল এজেন্ডা, সকল দল সহ জনগণ, এবং এই যে সারা দেশের দেয়াল লিখন, এগুলোকে শুধু ইমোশনাল স্পিচ হিসেবে দেখলে হবে না। এখানেই সংস্কারের বার্তাটা পরিষ্কারভাবে আছে। এই সকল কিছুকে নিয়ে আপনাকে সংস্কার করতে হবে, এবং সেটা আসলে একটা দলের পক্ষে সম্ভব না।
মানে যেটা আপনি ইলেকশনের পরে করবেন। এই জন্যই সংস্কারটাকে বলা হচ্ছে যে যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো আপনাকে এই সরকার করতে হবে এবং এই সরকারের ফুল ম্যান্ডেট আছে এটা করার। বরং আমরা বলেছি যদি আপনি এই সরকার সংস্কার না করে তাহলে এই সরকার আসলে 111-এর মতো একটা অবৈধ সরকার হবে। সংস্কারই এই সরকারের ম্যান্ডেট। এন্ড দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলে আমি শেষ করব, সংবিধানের প্রশ্নটায় আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তথা গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে, যেখানে আসলে সংবিধান পরিবর্তন করতে হবে। কারণ জাতীয় সংসদে মাধ্যমে নির্বাচিত সরকার না, বিএনপি না চাইলে কিছু যায় আসে না। পদ্ধতি কনসেপ্টটা বুঝতে হবে যে জাতীয় সরকারের সংসদের মধ্যে দিয়ে যে সরকার ক্ষমতায় আসে, নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে সংবিধান পরিবর্তন করার ম্যান্ডেট থাকে না। যারা মনে করে থাকে তারা ভুল বলছে। হেলেন জেরিন খান, বিএনপি এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন না চাইলেও আসলে কিছু যায় আসে না, আবার দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশ সংকটে পড়বেন। বিএনপি মহাসচিব এই কথা বলেছেন। অনির্বাচিত সরকার শব্দটি ব্যবহার করা কতখানি যৌক্তিক সেই প্রশ্ন তুলছে এনসিপি। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুষার একটা বিষয় বলে উত্তর দিতে চাই। সেটা হলো যে আমি জাতীয় পার্টির সাথে কেন উল্লেখ করলাম, দেখেন এই জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা গণহত্যা হয়েছে, কিন্তু তার আগেও কিন্তু আমরা অনেকগুলো গণ আন্দোলন করেছি। এটা আপনারা দেখেন 71-এ তো একটা স্বাধীনতা যুদ্ধ, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, সেখানেও কিন্তু ছাত্রনেতাদের বিরাট ভূমিকা ছিল। কিন্তু তারপরেই যে মানে যখন সরকার গঠন হয়েছে একদম দেখা যায় না এই যে ছাত্ররাই এসে সরকার গঠন করলো এবং ছাত্ররাই গিয়ে ওখানে মন্ত্রী টন্ত্রী হয়ে গেল, এটা কিন্তু দেখা যায় নাই। 90-এ যেটা আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমিও একটা কলেজ, ইডেন কলেজ, এদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ইডেন কলেজের ভিপি ছিলাম। আমিও 90 আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছি। তার পরবর্তীতে আমরা কিন্তু চলে গিয়েছি আমাদের প্রতিষ্ঠানে এবং ওখানে যে নির্বাচন করেছি 91-এই কিন্তু আমি ইডেন কলেজের ভিপি হয়েছি। আমরা কিন্তু যাই নাই, আমরা কিন্তু বলি নাই যে আমাদের মন্ত্রী করতে হবে। আমরা এই কথা বলতে গেলেও আমাদের নেত্রী তখন বলতো তোমরা আগে পড়াশোনা শেষ করে আসো তার পরবর্তীতে। কিন্তু আমরা এবারই দেখলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, এই জন্য তারা সরকার গঠন এবং সরকার গঠন করে তারা একটার পর একটা যে ধরনের এক এক সময় এক একটা দাবি দেওয়া সামনে নিয়ে এসছে, সেটা তো ভয়ঙ্কর রূপ নিয়েছে। এবং আজকেই দেখেন এই যে মব জাস্টিস হলো, এই মব জাস্টিস তো ফিরাতে পারছে না। এই যে প্রথমে আমি আপনার মাধ্যমে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আমাদের ফিলিস্তিনে ইসরায়েলরা যে ধরনের বর্বরচিত যে হামলা করেছে তার নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানরা এক হয়েছে এবং এর প্রতিবাদ জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। কিন্তু বাংলাদেশে কি হলো, এই যে কেএফসির মতো, বাটার মতো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান, কেএফসি তো কোনো মানে সেই সত্যিকার অর্থে এটা কিন্তু রিয়াল কেএফসি না, এটা বাংলাদেশের মালিকানার একটা কেএফসি। এবং বাটা ধরলাম রিয়াল কেএফসি, সেজন্য কি এভাবে ভাঙচুর করতে হবে, এভাবে লুটপাট করতে হবে? আপনি দেখেন ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশে কোথাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি মানে কি বলবো, খুব বেশি তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু পরিলক্ষিত হয় না। তো আরেকটা হলো যে আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই অবশ্যই, সেটা হলো যে এই যে জুলাই আগস্টে যে নির্মম গণহত্যা হলো এবং এই গণহত্যার মধ্যে দিয়ে যেই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল, রিক্ত হয়ে গেল, যারা স্বজন হারালো। আমি আমার মাদারীপুরের কথা বলি, আমার মাদারীপুরে 9 জন, মানে মাদারীপুর সদর এবং রাজর আমার কনস্টিটিউয়েন্সি যেটা, তো সদর আর রাজর নিয়ে প্রায় 9 জনের মতো নিহত হয়েছে, শহীদ হয়েছে। এবং এই 9 জনের জানেন একটা পরিবার শুধুমাত্র কোনো রকম করে তারা মানে অর্থনৈতিকভাবে ভালো অবস্থা, বাকি পরিবারগুলো এত করুণ অবস্থা। একটা পরিবারের কথা আমি এখানে উল্লেখ করতে চাই, এই লোকের 3টা সন্তান মারা গিয়েছেন। ওয়াইফের আমি দেখতে গেলাম, মানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ঈদ উপলক্ষে কিছু ঈদ সামগ্রী এবং আর্থিক কিছু অনুদান নিয়ে আমি গিয়েছি। উনি বললেন যে মানে ওনার শ্বশুরের পরিবার ওনাকে করছে না, ওন করছে না। 3টা বাচ্চা নিয়ে ওই মহিলা মাত্র 4টা টিন ভাড়া নিয়ে থাকছে। এখন বলেন প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজটি কী ছিল? প্রথম কাজটি ছিল এই জুলাই আগস্টে যারা নির্মমভাবে নিহত হয়েছে সেই পরিবারকে দেখভাল করা। কোথায় এই পরিবার? আমি বললাম 9টা পরিবারের 8টা পরিবার একেবারেই নিঃস্ব, ওদের থাকার মতো জায়গা নাই, ওদের মানে সংসার পরিচালনা করার মতো। প্রথম কাজটি তো তারা করতে পারছে না। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে এই 8 মাসে যেটা হলো বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর যেটার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। হ্যাঁ, জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইরা বিগত দিনে 71 সালে কিংবা 90
হয়ে যে ধরনের ছাত্ররা ভূমিকা পালন করেছে তারা আরেকবার আমাদেরকে গর্বিত করেছে, এটা সত্যি। কিন্তু এই ছাত্র ভাইদের এখন যেটা দরকার সেটা হলো যে এই যে বিগত 17 বছর যারা আন্দোলন করেছে এখানেও তো অজস্র জনগণ জীবন দিয়েছে, বাড়ি হারা হয়েছে, বছর পর বছর জেলে গিয়েছে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, একটা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তো সেই জায়গায় যদি আপনি কখনো বলবেন সংস্কার কথা, কখনো বলবেন যে সংবিধান একেবারেই পরিবর্তন করতে হবে, রক্তের বিনিময়ে এই সংবিধান কিন্তু লেখা হয়েছে। সেই সংবিধান চাইলেই যদি হ্যাঁ, সংবিধানের অনেক অসঙ্গতি আছে। আরেকটা বিষয় আমি এখানে অবশ্যই উল্লেখ করতে চাই, আপনার কাছে আমি সুধীর মাহমুদ স্বপনের কাছে যেতে চাই। এনসিপির দাবি আসলে সরকার শুধু বিবেচনা করছে, এই রকম এক ধরনের বক্তব্য নানান রকম রাজনৈতিক দল এখন দেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে যথেষ্ট শক্তিশালী করার পেছনে এই সরকারের যথেষ্ট প্রভাব আছে এবং সেটিও একটি অন্যতম কারণ হতে পারে দীর্ঘায়িত হচ্ছে এই সরকারের মেয়াদ কিংবা এই সরকার সে কারণে আসলে দীর্ঘদিন থাকতে চায়। এটি কতখানি যৌক্তিক? হ্যাঁ, ধন্যবাদ। না, এটাতে এনসিপি বলতে পারবে তাদেরকে সরকার কী পৃষ্ঠপোষকতা করছে অথবা কীভাবে তারা থাকছেন। কিন্তু আমি যেটি বলতে চাইবো সেটি হচ্ছে যে আমাদের যে দাবিটি সেটি হচ্ছে যে সংস্কারের যে দাবিটি উত্থাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের পরে যেটি শক্তিশালী হয়েছে এবং এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার যে স্বপ্নটি তৈরি হয়েছে সেটিকে ইগনোর করি, সেটিকে বাদ দিয়ে পাশ কাটিয়ে অন্য পথে যদি আমি হাঁটি তাহলে এই রক্তের সাথে বেইমানি করা হবে, এই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে। আমাদের আপা বলেছেন যে 71 থেকে শুরু করে অনেকগুলো বা রক্তদানের ইতিহাস আছে। দেখুন, রক্ত দেওয়ার মধ্য দিয়ে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, আর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য তার পরবর্তী প্রজন্মের সেই কাজটা করবার দরকার হয়। আজকে যেই আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ মুক্তরা যে রক্তদানের মধ্য দিয়ে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি করলো সেটিকে বাস্তবে রূপায়ণ করবার ক্ষেত্রে আজকে আমি একটু হতাশ এই জায়গায় যে আজকে সংস্কারটাকে কেমন পাশের টেবিলের একটা কাজ বানা হচ্ছে, শুধুমাত্র নির্বাচনটাকে প্রধান কাজ হিসাবে বিবেচনা নেওয়া হচ্ছে, যেটা কিন্তু 5 আগস্টের পরে কোনো রাজনৈতিক দলে সেভাবে বলেনি। সকলে বলেছেন যে আমরা নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য একসাথে কাজ করব। আমি সেই জায়গাটা বলতে চাই যে নির্বাচন গণতন্ত্রের পথে চলবার জন্য একটা অন্যতম শর্ত, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করতে হলে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো না করে শুধুমাত্র নির্বাচন করবেন। আর আমি যেই হাসিনাতন্ত্র, যে পুলিশতন্ত্র, যে সিভিল ব্যুরোক্রেটতন্ত্র, যেই আইনশৃঙ্খলা বাহিনীর তন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গণ অভ্যুত্থান ঘটালাম, সে একই তন্ত্র বহাল রাখবার আইন বিধিবিধানগুলো রেখে দিয়ে আমাকে যদি আপনি ক্ষমতায় পাঠিয়ে দেন একটি নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে, তাহলে সেই আইন বিধিবিধানের উপর দাঁড়িয়ে তো আমি বিচরণ করব। যে তুষার বলবার চেষ্টা করছে যে সাংবিধানিক কাউন্সিলের প্রশ্ন, সেখানে যদি প্রধানমন্ত্রীর আজকে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কাঠামোকে যদি আপনি এটিকে যদি কাটছাট করতে না পারেন, এটিকে যে ভারসাম্যের ভিতরে না আনতে পারেন, তো এটিই তো মূল সংকট আজকের সংবিধানের। আমার 70 অনুচ্ছেদের যেই ব্যবস্থা যেখানে এমপিরা দাসে পরিণত হয়, তাদের হাত তোলা ছাড়া কোনো কাজ নাই, সেই কাজটিকে আমি পরিবর্তন করবার যদি সুযোগ তৈরি করে নিতে না পারি, আমার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের ক্ষমতার ভারসাম্য উচ্চকক্ষ তৈরি করবার কথা বলা হয়েছে, সেই উচ্চকক্ষের কাজটা কেমন করি হবে, নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের ভারসাম্যটা কীভাবে তৈরি করা হবে, এই জাতীয় প্রশ্নগুলোর মীমাংসা করে যদি আমি একটি গঠন প্রণালী তৈরি করে দিতে পারি, আগামী নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে পারি, তাহলে সেই নির্বাচিত সরকার শেখ হাসিনার মতো সেই পথে জাগার পথটা রুদ্ধ হবে, চাইলেও যেতে পারবে না। আমরা সেই নিরাপত্তা চাই, সেই নিশ্চয়তা চাই আমার আগামী নির্বাচিত সরকার আমার 54 বছরের যে ফ্যাসিবাদী শাসন কাঠামো আমার উপর চাপিয়ে দিয়েছিল, অবৈধ অগণতান্ত্রিক শাসন কাটিয়েছিল, সেটি যেন আমার আগামী নির্বাচিত সরকার না হয়। নির্বাচন নয়, সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পথে যাত্রা হবে, সেরকম নির্বাচন আপনারা সংস্কারের মধ্যে দিয়ে, এবং সেই নির্বাচনটা করবার জন্য এই নির্বাচনের সাথে কিন্তু সংস্কারের কোনো বিরোধ নাই। আমরা বলছি যে আগামী নির্বাচনটি যেটি হবে সেটি একসাথে সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন হবে, পরিষ্কার কথা। এই সংস্কারগুলো করে দিয়ে নিয়মিত পার্লামেন্ট হিসেবে তারা কাজ করবে। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় চাওয়ার যে বা কিংবা না চাওয়ার যে যৌক্তিকতা, সেখানে আসলে একটি প্রশ্ন অনেকের মনে এখন দেখা দিচ্ছে, নির্বাচনী ব্যবস্থাকে পাশ কাটিয়ে কিংবা উপেক্ষা করে যদি কোনো বিকল্প উপায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকেন বা সেরকম যদি কোনো পরিকল্পনা করা হয়, সেটি আসলে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে কি না? প্রথমত আমি সেরকম কোনো সম্ভাবনা দেখছি না, এমন আশঙ্কা করছি না, প্রত্যাশাও করছি না। গণতান্ত্রিক রাজনীতিতে যদি আপনি ফিরতে চান, গণতান্ত্রিক চর্চাকে যদি একটা দেশের প্রধান বিষয় হিসাবে নিয়ে আসতে চান, তাহলে নির্বাচন তো আপনার লাগবেই।
এটি নিয়ে কোনো কারোই দ্বিমত থাকার কথা না। আমরা এখানে যারা তিনজন আছি সকলেই আমরা এবার একমত হয়েছি যে আমরা আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথ হচ্ছে নির্বাচন। আমরা 15.5 বছর নির্বাচনতে বাইরে ছিলাম। বিএনপির মতো ক্ষমতায় যাওয়া আশা করা রাজনৈতিক দল তারা 21 বছরের মতো এই নির্বাচনের প্রক্রিয়ার বাইরে বা ক্ষমতা যেতে পারত হয়তো অনেকবার। তো সেই বিষয়ে কোনো বিতর্ক নাই, বিরোধও নাই। বিরোধের জায়গা অথবা ভিন্ন ভিন্ন জায়গায় কথাগুলো হচ্ছে যার যার জায়গা থেকে তার পলিসি অনুযায়ীগুলো কথাগুলো বলছেন যে নির্বাচনের সময় আগে না পরে যে সংস্কারের কথাটা আসছে সেই কথাটাই আমরা পরিষ্কার করতে চাই। আগে পরে কথাটা বলে এই সংস্কার এবং নির্বাচন দুইটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং দ্রুত নির্বাচন চাওয়া যেমন এক ধরনের দাবি, যেটি বলা হয় এক ধরনের রোডম্যাপ তো ঘোষণা করা আছে, এরপরে দ্রুত নির্বাচন চাওয়ার অর্থই হচ্ছে যে আপনি চাপ প্রয়োগ করছেন। আবার নির্বাচন ছাড়া শুধু সংস্কার করবার জন্য দীর্ঘমেয়াদী আপনি ক্ষমতা থাকবেন, সেটি আরও ধরনের চাপ প্রয়োগের বিষয় থাকে। এটি কোনোটাই দেশের জনগণের কাছে প্রত্যাশিত নয়। প্রত্যাশার জায়গা তো হচ্ছে যে নির্বাচনটার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চাই, সেই নির্বাচনটা হওয়ার পূর্বে যেই কারণে এতটা বছর ধরে আমাদের এই ফ্যাসিবাদের কবলে পড়ে থাকতে হলো, যেই ক্ষমতার অপব্যবহার করার মধ্য দিয়ে সংবিধান, বিচার বিভাগ থেকে শুরু করি, মানে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করি সবাইকে পালিয়ে যেতে হলো এমন একটি ফ্যাসিবাদী কায়দা, সেখান থেকে ফিরে আসতে হলে আপনাকে নতুন বন্দোবস্তটা তৈরি করতে হবে। সেই বন্দোবস্তের জায়গাটা পরিষ্কার করেই আমরা যদি নির্বাচন করতে পারি পুরো জাতির জন্য মঙ্গলময়, যারা ক্ষমতা যাবেন তাদের জন্য মঙ্গলময়। নানান ইস্যুতে আসলে দূরত্ব বাড়ছে এবং নানান ইস্যুতে আসলে যৌক্তিকতা কতখানি সেটি নিয়েও প্রশ্ন আসছে। সংস্কারের কথা নিয়ে আছে, এই সরকারকে দীর্ঘদিন আসলে ক্ষমতায় দেখতে চাওয়া সেটি নিয়েও আছে। তাহলে আসলে নির্বাচন বিলম্বিত করে এই দীর্ঘমেয়াদী সরকারকে কারা রাখতে চান? দেখুন, বাংলাদেশে যেটা বিএনপি যেটা বলে সেটা হলো যে বিএনপি কিন্তু সংস্কারের মানে বিরোধী না, বিএনপি সংস্কারের পক্ষে, এবং বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছেন। আপনি জানেন যে বিএনপি যে 31 দফা দেওয়া হয়েছে সেটা এখন যারা সংস্কার বলছে, যারা যে সমস্ত এজেন্ডা নিয়ে এসছে, এই বিএনপির 31 দফার মধ্যে কিন্তু তার অনেকগুলাই প্রতীয়মান হচ্ছে। তো কাজে বিএনপি সংস্কারের পক্ষে এবং বিএনপি বলছে যৌক্তিক সংস্কার। এবং আপনি জানেন যে বিএনপি যে সংস্কারের কথা বলছে, যেটা এখান থেকে দুজন আলোচকের বক্তব্য থেকে বারবার করে আসছে, তারা একটা ফ্যাসিবাদ যাতে পুনরায় আসতে না পারে তার নিশ্চয়তা আমরা আসলে মূলত এই জাতি চাচ্ছি। তো সেটা কিন্তু বাংলাদেশে আমরা অতীত দিনে দেখেছি, আমাদের সামনে কিন্তু সেই এক্সাম্পল আছে। বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশে 4টি যে ইলেকশন হয়েছিল, বিশেষ করে 3টি ইলেকশন, 91, 96 এবং 2001-এর যে নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু দেশে বিদেশে সমাদৃত হয়েছিল। এবং এই নির্বাচনের পরে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন, মানে দেখা গেছে 91-এর পরে 96-তে যেই নির্বাচন হয়েছে সেটা কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন 2008-এ আসলো, পরবর্তীতে যখন একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা দেখা দিল, সে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারটি এই লটাই কিন্তু তুলে দেওয়া হলো। তো সেই কারণে কিন্তু বাংলাদেশের সামনে এক্সাম্পল আছে। এখন আমরা সেই জায়গাগুলোতে না যাচ্ছে। এখন হয় কি, একটা ফ্রি ফেয়ার ইলেকশন কিংবা পুনরায় ফ্যাসিবাদ যাতে না আসতে পারে, সেই জন্য যে বিষয়গুলো সবচেয়ে জরুরি, আমি একজন মাঠকর্মী হিসেবে জানি, ধরেন একটা নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলো সেই জায়গায় কিন্তু আমরা কখনো যাচ্ছি না। এখন আমি এই জায়গায় কিন্তু যাওয়া দরকার। আর এই যে নির্বাচনের কথা বললেই ওই যে অনেকে বলে যে বিএনপি কেন নির্বাচনের কথা বলছে, এটা কিন্তু অনেকটা আমি বলি, এখন দেখেন কিছুটা কিন্তু বিরাজনীতিকরণ, যেটা 1/11-এর সময় আমরা দেখেছি যে -2 থিওরি প্রতিষ্ঠিত করবার জন্য বিরাজনীতিকরণে আপনি দেখবেন যে এখন কিন্তু 2-1 জায়গা থেকে এরকম আলোচনা হচ্ছে বিএনপির বিভিন্ন নেতা কিংবা রাজনীতিবিদদের চরিত্র হনন করা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু বিরাজনীতিকরণের লক্ষণ। এবং এই যে 5 বছরের কথা যে বলছে অনির্বাচিত ভাবে, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানে খুবই পপুলার হন তাহলে তিনি নির্বাচনে আসতে পারেন। আমি একটু সারওয়ার তুষারের কাছে যেতে চাই। তিনি 5 বছর 10 বছর সার্জিস আলমের যে বক্তব্য সেটি আসলে তার ব্যক্তিগত মন্তব্য, কিন্তু আমি একটু বলি, গত 5 এপ্রিল পর্যন্ত রাত 9:30 পর্যন্ত 3,61,000-এর বেশি ব্যবহারকারী এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি পদে তিনি আছেন, সারা বাংলাদেশ তাকে চেনে, এনসিপিরও একটি খুব গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন। সেটি আসলে কি একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে আসলে এই ধরনের বক্তব্য? না, ব্যাপারটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের সরকার কতদিন ক্ষমতায় থাকবে এটা তো বাংলাদেশের জনগণ ঠিক করবে। এবং আমরা বলেছি যে নির্বাচন খুব বেশি দিন, মানে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন ছাড়া বাংলাদেশ থাকতে পারবে না, এটা হচ্ছে আমাদের অবস্থান। এর বাইরে আপনি কি প্রক্রিয়ায় এই ট্রানজিশনটা হবে তার অনেকগুলো পৃথিবীতে স্বীকৃত পদ্ধতি আছে, এটা কোনো মৌলিক সমস্যা না।
-2 কথা যখন বলা হয় প্রবলেমটা তখন হয়। আমি বিনয়ের সাথে বলবো যে যারা -2 কথা বলছেন তারা গণ-অভ্যুত্থান বোঝেন না। -2 আপনি যখনই বলেন যে -2 পায়তারা চলছে, তখন আপনি আওয়ামী লীগকে ভিকটিমের মর্যাদা দেন, যে ইতিমধ্যে -1 ঘটেছে, এখন আসলে বিএনপিকে মাইনাস করা পায়তারা চলছে। আওয়ামী লীগের সাথে কি কোনো ষড়যন্ত্রমূলক কায়দা আওয়ামী লীগকে ফেলা হয়েছে? আওয়ামী লীগ বাংলাদেশের নজিরবিহীন সবচেয়ে তীব্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটেছে। আওয়ামী লীগকে মাইনাস করা হয় না এখান থেকে। তাহলে আপনি যখন -2 বলেন, সেটা 1/11-এর বাস্তবতা, 1/11-এর বাস্তবতা আর এই গণ-অভ্যুত্থান পরবর্তী 24-এর বাস্তবতা কমপ্লিটলি আলাদা। এই গণ-অভ্যুত্থান সম্পর্কিত আবারও বলবো যে কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাবে এই কথাগুলো আসে, যে -2 বিরাজনীতিকরণ। বাংলাদেশে রাজনীতির সবচেয়ে উর্বর সময় এখন চলছে। এর একটা সবচেয়ে ভালো বলেন আর মন্দ বলেন, বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু ক্ষমতায় চলে এসেছে। সারা দেশের পিকচার হচ্ছে এটা। এত তীব্র রাজনীতি বিএনপি আগে কখনো করতে পারে নাই। এতই তীব্র যে তাদের অন্তর্কন্দলে 75 জন নিহত হয়েছে সারা দেশে। এবং বিএনপি সারা দেশে যে ধরনের এখন শক্তি প্রদর্শন করছে, অনেক জায়গায় এটা বলছে ভোট কেন্দ্রের দায়িত্ব আমাদের, আপনারা জনগণকে বলছে আপনারা জাকাত নিয়ে খুশি থাকেন, এরকম অনেকগুলো ব্যাপার আছে, সেগুলোতে আমি বিস্তারিত যাব না। বিএনপি এখন বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল গত 15-17 বছর ইতিহাসে সবচেয়ে সুসময় পার করছে। এবারের ঈদে প্রত্যেকটা রাজনৈতিক নেতা যার যার এলাকায় গিয়ে জনগণের সাথে ঈদ করতে পেরেছে। এর চেয়ে রাজনীতির পয়মন্ত সময় বাংলাদেশে আর আসে নাই। সুতরাং এটাকে বিরাজনীতিকরণ আমি কোনো সম্ভাবনাই দেখি না, কোনো সম্ভাবনাই দেখি না, কারণ রোডম্যাপটা ভেরি ক্লিয়ার। যারা রোডম্যাপটা বুঝতে পারছে না, প্রবলেমটা তাদের। ধন্যবাদ স্যার তুষার, শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং হেলেন জারিন খান আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।